আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, এই গরমে এই রেসিপিটি দেহে প্রশান্তি এনে দিবে। চলুন দেখে নিই আজকের রেসিপিটি। 1 কাপের 4 ভাগের 1 ভাগ আমি মুগ ডাল নিয়েছি। আপনারা চাইলে মুগ ডালের পরিবর্তে মসুরের ডালও ব্যবহার করতে পারেন, কিংবা মাসকলাইয়ের ডালও ব্যবহার করতে পারেন। ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। আপনারা মাটির চুলায় রান্না করেন, গ্যাসের চুলায় রান্না করেন, যেখানেই রান্না করেন, আগুনটা প্রথমে বলক আসা পর্যন্ত বাড়িয়ে দিবেন। তারপর বলক আসলে আমরা আগুনটা কমিয়ে দিব। আমি লবণ দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। সংসার এমন একটা জায়গা যেখানে অবসর নেওয়ার সময় নেই। যারা অবিবাহিত আছি তারা ভাবি বিয়ে করলেই হয়তো অনেক সুখে থাকবো। ব্যাপারটা কিন্তু তা না। বিয়ে মানে হচ্ছে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। আর যেখানে বিয়ের আগে শুধু নিজেকে গুছিয়ে রাখতে হতো, বিয়ের পরে পুরো পরিবারটাকে গুছিয়ে রাখতে হবে এবং পুরো পরিবারের মানুষজনকে যত্ন করতে হবে। তাদের কখন কি লাগবে সব সামনে হাজির করতে হবে। কথা বলতে বলতে ডালে বলক চলে এসেছে। ডালের উপরে যে ফেনাগুলো উঠেছে এগুলো আমি সব তুলে ফেলে দিব। আপনারাও তুলে ফেলে দিবেন। এই ডালের ফেনাগুলো যদি না তুলেন তাহলে কি হবে জানেন? তাহলে আপনাদের শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। তো আপনারা যখনই ডাল রান্না করবেন, ডালের এই ফেনাগুলো অবশ্যই ফেলে দিবেন। যতবার ফেনা উঠবে ততবার ফেলে দিবেন। যে কথাগুলো বলছিলাম, একটা মেয়ে অবিবাহিত যখন থাকে মা বাবার আন্ডারে, প্রায় অধিকাংশ আপনার 90% মেয়েরা বাবার বাড়িতে থাকতে মাকে কাজে হেল্প করে না। তো সেই মেয়েটা যখন বিয়ের জন্য প্রস্তুত হয় বা বাড়ি থেকে বিয়ের জন্য আয়োজন করে, সেই মেয়েটাকে দিয়ে একটা শ্বশুর বাড়িতে সম্পূর্ণ কাজ মেনটেন করা এবং নিজের যত্ন নেওয়া, পরিবারের প্রত্যেকটা সদস্যের যত্ন নেওয়া আশা কিভাবে করতে পারেন? শ্বশুর বাড়ির সদস্যরা মনে করেন বিয়ে হয়ে গেছে, পারবে না কেন? বাবার বাড়ি থেকে শিখে আসে নাই কেন? তোমার মা এটা শিখায় নাই, তুমি কোনো কাজই পারো না। মানুষ কিন্তু কোনো কিছুই মার গর্ভে থেকে শিখে আসে না। সবকিছু সময়ের সাথে সাথে শিখে ফেলে। একটা মেয়েকে যদি আপনি একটু সময় না দেন একটা পরিবারের সাথে, তাও আবার নতুন পরিবার যেখানে মানুষগুলো সে চিনে না, জানে না, তাদের মন বুঝে না, তাদের প্রত্যেকের জন্য সে নিজে পারফেক্ট হয়ে যাবে, সেটা কিভাবে হয়? কথা বলতে বলতে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে ডালটা আরো গলিয়ে নিব। এ পর্যায়ে তোমাদেরকে বলতে চাই, তোমরা ভিডিওটি টেনে টেনে দেখবে না, ফুল ভিডিও দেখবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। আজকের ভিডিওতে আমি যেসব কথাগুলো বলবো সেগুলো আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। কথাগুলো শুনে আমরা নারীরা নারীদেরকে যেভাবে নির্যাতন করি তা থেকে বিরত থাকব। বিশেষ করে আমরা যখন শাশুড়ি হই কিংবা ননদ হই, তখন নিজের অজান্তেই এই ভুলগুলো করে থাকি। তো আমরা এই ভুলগুলো করব না। এবার আমি হলুদ দিয়ে দিব। আমি 1/2 চামচেরও বেশি, আবার 1 চামচের কম হলুদ দিচ্ছি। আমি যেই চামচ দিয়ে মেপে দিচ্ছি এটা মেজারমেন্ট চামচ না, আমি কিন্তু তোমাদেরকে মেজারমেন্ট চামচের কথা বলেছি। এখন আমি 1 পা সজনে ডাঁটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তা দিয়ে দিব। সজনে ডাঁটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু আমি রান্নার ভিডিও করি, আমার ভিডিওগুলো মহিলারাই বেশি দেখবে, তাই একটা বড় পরিবর্তন আনার জন্য আমাদের মহিলাদেরকেই এই কথাগুলো জানতে হবে এবং মানতে হবে। ছেলেপক্ষ বিয়ের পাত্রী হিসেবে মেয়ে দেখতে গেলে ছোট মেয়ে খোঁজেন। দেখতে সুন্দর হতে হবে, বাবার টাকা পয়সা থাকতে হবে, বাবা ভাই এদের সরকারি উচ্চপদস্থ হতে হবে কিংবা বড় ব্যবসায়ী হতে হবে। মোট কথা, মেয়ে পক্ষে টাকা থাকতে হবে। মেয়ের মামার কি অবস্থা আর্থিক এবং সামাজিক, ওই দিকটাও দেখেন। টাকা পয়সা যদি ভালো থাকে পাত্রপক্ষের কাছে, তখন দেখতে কালো, দেখতে খাটো কিংবা যে কোনো ত্রুটি আছে শারীরিক, এই ত্রুটি বলতে আমি যা বুঝিয়েছি, ছেলেপক্ষের দৃষ্টিভঙ্গিতে যে ত্রুটিগুলো তারা ধরে থাকেন, সেই মেয়েটিকে তারা বিয়ে করতে পিছপা হয় না, কারণ তার বাবা ভাইয়ের আর্থিক অবস্থা ভালো। পাত্র যদি মেয়ের ত্রুটির কারণে বা সে যেই স্বপ্ন দেখেছিল, যেই রকম মেয়ে সে বিয়ে করতে চায় সেই রকম না হওয়ার কারণে সে যদি অমত জানায়, পাত্রপক্ষের বয়োজ্যেষ্ঠরা তার এই অমত মেনে নেয় না। এই পরিস্থিতিতে পাত্র বিয়ে করলে পাত্রীকে যদিও পরিবারের চাপের কারণে মেনে নেয়,
কিন্তু দাম্পত্য জীবনে কলহ লেগে থাকে। আমার পৈতৃক বাড়ি কুমিল্লায়। আমি জন্ম থেকে ঢাকায় বড় হয়েছি। আমার চারপাশের পরিবেশের জন্য এবং আমার পরিবারের নৈতিক শিক্ষার ফলে আমার ভেতর লোভ, লালসা, হিংসা এবং মিথ্যা বলার কোনো বাজে অভ্যাস ছিল না, আজও নেই। এই কথাগুলো বলার একটা কারণ তো আছে। আমি যখন ক্লাস 8 পাশ করি তখন আমার নানি মারা যায়। আমার নানি মারা যাওয়ার পর আমার মা ঢাকা ত্যাগ করে কুমিল্লায় বসবাসের জন্য পরিবার সহ সবাই চলে যায়। তো সেখানে বসবাসের সুযোগে আমার যেসব অভিজ্ঞতা হয়েছে তার আলোকে আজকে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলছি। আমাদের কুমিল্লায় যৌতুক প্রথাটা প্রচলন বেশি। আমরা 4 বোন, আমার কোনো ভাই নেই। আর দ্বিতীয়ত আমার চারপাশে যেসব মেয়েগুলোর বিয়ে হয়েছে আমার চোখের সামনেই বলতে গেলে, তো সেই আলোকেই কথা বলা। পাত্রপক্ষের যত চাওয়া পাওয়া সমস্ত বলে দেয় ঘটকের কাছে, আর ঘটক বলে মেয়ের বাবাকে, মেয়ের মামাকে কিংবা মেয়ের বড় ভাইকে। যে ছেলেরা দাবি করে তাদের বিদেশ নিয়ে যেতে হবে কিংবা মোটরসাইকেল কিনে দিতে হবে কিংবা ব্যবসা ধরিয়ে দিতে হবে এরকম আবদার করে, সেটা তো নির্দিষ্ট থাকে, তাদের এগুলো পূরণ করতে হবে। আর যে পাত্রপক্ষ বলবে মেয়ে ছাড়া আমাদের আর কিচ্ছু লাগবে না, তার মানে তার অনেক কিছু লাগবে। এটা হচ্ছে বিয়ে করার একটা কৌশল, যে সে সরাসরি যৌতুক চাচ্ছে না, কোনো উপহার চাচ্ছে না, অথচ তাকে সব কিছুই দিতে হবে। আর এই কথাগুলো ঘটক খোলাখুলিভাবে মেয়ে পক্ষকে জানিয়ে দেয় যে পাত্রপক্ষ কিছু চায় না তাকে আরও বেশি দিতে হয়, এটা তার সম্মান। আমাদের কুমিল্লায় মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় বিয়ের পরবর্তীতে মেয়ের সাথে সব রকম জিনিস দিয়ে দেওয়া হয়। হাঁড়ি পাতিল থেকে শুরু করে ঘরের আসবাবপত্র, লেপ, তোশক, বালিশ, মশারি সব। আর কোনো মেয়ে পক্ষ যদি এসব আসবাবপত্র এবং হাঁড়ি পাতিল হইতে শুরু করে সব আত্মীয় স্বজনদের কাপড় চোপড় এগুলো না দেয় কিংবা আংশিক দেওয়া হয়, তাহলে তার উপর নেমে আসে অকাথ্য নির্যাতন। সেটা মানুষ তার মুখ দিয়ে করে। পরের জিনিসের উপর আমাদের কারোই লোভ থাকা উচিত নয়। সজনেটা আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি অর্ধেকটা আম ফালি করে দিয়ে দিলাম। বন্ধুরা, কেউ কোথাও যাবে না, কিন্তু সব কথা শুনবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও কাঁচা আমটা সিদ্ধ হওয়ার জন্য। তোমরা যদি পুরো কথা না শোনো তাহলে নিজেকে শুধরাবে কিভাবে? আমারও 2টি ছেলে আছে। আমি নিজে শপথ নিচ্ছি আমি কোনো যৌতুক নিব না। আপনিও শপথ নেন, আপনিও যৌতুক আনবেন না। আম দেওয়ার ফলে টকটা বেড়ে যাবে, এর কারণে কিন্তু লবণের পরিমাণটা কমে যাবে। তাই আমি ফেনাগুলো তুলে লবণ দিয়ে দিব 1 চা চামচ। যে কথাটা বলছিলাম, লোভ করা উচিত নয়। পাত্রপক্ষ যখন মেয়ে পক্ষের টাকা দেখে বিয়ে করে তখন মেয়েটা কিন্তু 100% সুন্দরী হয় না, তার কোনো না কোনো খুঁত থাকে সেই মানুষের দৃষ্টিতে। বিয়ের পর পরবর্তীতে ছেলের মা বাবা, ভাই বোন, দুলাভাই মেয়েটির সাথে ভালো ব্যবহার করলেও আর্থিক কারণে মেয়েটার কাছে মোটা অঙ্কের যৌতুক পেয়েছে, সেই কারণে হলেও ভালো ব্যবহার করে, কিন্তু ছেলেটি করে না। কারণ ছেলেটি তার কৈশোর যৌবন কাটিয়েছে যে স্বপ্ন দেখে তার বউ নায়িকাদের মতো সুন্দর হবে, দেখতে যেমন সুন্দর হবে, চুলও থাকতে হবে লম্বা, মেয়েটিকে হতে হবে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়ার মতো। তো সব মিলিয়ে যখন তার মনের মতো হয় না, তখনই কিন্তু তাদের মনোমালিন্য হয়, অমিল হয়, তাদের বোঝাপড়াটা ভালো হয় না। আপনি টাকাও চাইবেন, আবার পরীর মতো বউও চাইবেন, সবকিছু তো আর পাবেন না। ছেলেপক্ষ যখন মেয়ে খুঁজতে যায় বিয়ের জন্য তখন খোঁজে শান্ত স্বভাবের একটি মেয়ে, যে মেয়ে কথা কম বলে, সুশীল মেয়ে হবে, আর রোবটের মতো পাংচুয়াল, সব কাজ জানতে হবে। ছেলেপক্ষ এবং মেয়ে পক্ষ উভয়কেই বুঝতে হবে ছেলে এবং মেয়েরা একজন অপরজনকে পেয়ে সুখী হবে কিনা। পরিবারের বয়োজ্যেষ্ঠরা বিয়ের ব্যাপারে তাড়াহুড়া না করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, না হলে পরকীয়ার মতো ব্যাধি থেকে আমরা মুক্ত হতে পারবো না। যখন আপনি ছেলের অপছন্দের একটি মেয়েকে টাকার জন্য বিয়ে করিয়ে নিয়ে আসবেন, সেই ছেলে সেই বউ পছন্দ করবে না এবং কিছুদিনের মধ্যেই সেই পরকীয়ায় লিপ্ত হবে এবং সংসারে সুখ থাকবে না। তো
একটা মেয়ের জীবনও নষ্ট করার কি দরকার, একটা ছেলের জীবনও নষ্ট করার কি দরকার? ভেবেচিন্তে বিয়ে করেন, জীবন তো একটাই। একবার ভেবে দেখুন তো, কষ্ট ছাড়া একটা মেয়ে পেয়েছেন, যে মেয়ে পাওয়ার জন্য আপনাকে মাতৃত্বের কষ্ট ভোগ করতে হয়নি। সেই মেয়ে শিশু থেকে বিয়ে পর্যন্ত তার জন্য আপনাকে কোনো প্রকার শ্রম বা টাকা খরচ করতে হয়নি। আপনার ছেলের সাথে বিয়ের মাধ্যমে আপনি একটি ছেলে সন্তানের সাথে একটি মেয়ে সন্তান ফ্রি পেয়ে যাচ্ছেন। যেই মা বাবা কষ্ট করে সেই মেয়ে সন্তানটিকে লালন পালন করেছেন, তারা কিন্তু সেই মেয়ে সন্তানের কাছ থেকে সেবা পাবে না। প্রতিবেলা খাবার রান্না করে সাজিয়ে ডাকবে না নিজের মা বাবাকে, বাবা মা খাবার খেতে আসেন। সেই মেয়ে সন্তান আপনার ছেলের বউ হওয়ার কারণে আপনাকে বলবে, মা বাবা খাবার খেতে আসেন, খাবার তৈরি। আপনি অসুস্থ থাকলে আপনার নিজের সন্তান চাকরির ক্ষেত্রে কিংবা ব্যবসায়িক কাজে কিংবা প্রবাসে থাকার কারণে আপনাকে সময় মতো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবে না। কথা বলতে বলতে ডালে বাগার দেওয়ার সময় হয়ে গেছে, আমি ডালটা এখন নামিয়ে নিব। বাকি কথা বাগার দিয়ে পরে বলছি। এবার একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। আমার সরিষার তেলটা শেষ হয়ে গেছে, তাই সয়াবিন তেলে বাগার দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেলেও বাগার দিতে পারেন, সয়াবিন তেলেও বাগার দিতে পারেন, অলিভ অয়েল দিয়েও দিতে পারেন, নারিকেল তেল দিয়েও দিতে পারেন। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আধা চা চামচ। এবার পাঁচফোড়নগুলো আমি এক সাইডে নিয়ে নিব। এবার রসুন কুচি দিয়ে দিব 3-4টি দেশি রসুনের কোয়া এবং একটি ছোট আকারের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন বাগারের জন্য পেঁয়াজ রসুনের পরিমাণটা। আমি অল্পই রাখলাম। হালকা বাদামি কালার চলে এসেছে, এবার বাগার দেওয়ার জন্য পারফেক্ট। আমি নামিয়ে নিয়েছি ফ্রাই প্যানটি। ডালের পাতিলটি বসিয়ে দিয়েছি। প্রথমে ডালের ফেনাগুলো আমি সরিয়ে নিব। বাগার দেওয়ার পরে আর ফেনা সরানো যাবে না। এবার আমি বাগারটা দিয়ে দিব। বিশ্বাস করেন, এভাবে যদি বাগার দিয়ে সাজতে ডাঁটা ডাল দিয়ে খান, সেটা যে কোনো ডাল দিয়ে হতে পারে, খেতে যে এত মজা লাগে। সাজনাগুলো দেখেন বেশি সিদ্ধ হয়নি, বেশি সিদ্ধ হলে কালারটা চেঞ্জ হয়ে যেত। আজকের রেসিপিটি এবং আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার কথাগুলো একটু ভেবে দেখবেন, আসলে লাভটা আমাদের কোথায়, বউদের সাথে ভালো ব্যবহার করলে না খারাপ ব্যবহার করলে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।